আজ আমরা পড়ব ক্লাস 12-এর পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টারে কেলাস গঠনকারী কণাগুলির ঘন সন্নিবেশ, ক্লোজ প্যাকিং অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকলস ইন এ ক্রিস্টাল। দেখো, কঠিন কেলাসাকার পদার্থের মধ্যে যে কেলাস গঠনকারী কণাগুলো রয়েছে সেগুলো সবসময় এমনভাবে ঘন সন্নিবিষ্ট মানে কাছাকাছি থাকার চেষ্টা করে যাতে সেই কেলাস নেটওয়ার্কে ফাঁকা জায়গার পরিমাণ সবচেয়ে কম হয়। এটা অনেকটা সেই কৌটার মধ্যে নারকোল নাড়ু রেখে যদি ঝাঁকুনি দেওয়া যায় তাহলে দেখবে নাড়ুগুলো এমনভাবে নিজেদের জায়গা নেয় যাতে ফাঁকা জায়গার পরিমাণটা কমে যায়। তো এই ঘন সন্নিবেশ কেমন হবে সেটাকে আমরা বর্ণনা করব। তবে একটা কথা, সব কেলাসে কণাগুলোর ঘন সন্নিবেশ কিন্তু একই রকম হবে না। আমরা প্রথমে একমাত্রিক, তারপর দ্বিমাত্রিক, তারপর ত্রিমাত্রিক দেশে কেলাসাকার কণাগুলির কেলাস গঠনকারী কণাগুলি কিভাবে বিন্যস্ত হয়ে ঘন সন্নিবেশ গঠন করে তা আমরা আলোচনা করব। ওকে, দেখো, একমাত্রিক দেশে কণাগুলোর ঘন সন্নিবেশ এ কথার মানে হলো, আমি যদি বলি যে আমার কাছে কিছু কণা রয়েছে, ধরা যাক কিছু লাড্ডু রয়েছে, আমি যদি বলি সেই লাড্ডুগুলোকে একটা সরলরেখার মধ্যে সাজাও এমনভাবে যাতে তাদের মধ্যে গ্যাপ সবচেয়ে কম থাকে, তাহলে আমরা লাড্ডুগুলোকে কিভাবে সাজাবো? দেখো, একটার সঙ্গে একটাকে ঠেকিয়ে দিয়ে পরপর আমরা সাজিয়ে যাব এইভাবে আমরা পরপর সাজাবো। যে কোনো একটা কণা তার পাশের দুটো কণার সঙ্গে একদম লেগে থাকবে। এই কণাটা বা এই কণাটা এর সাথেও লেগে থাকবে, এর সাথেও লেগে থাকবে। দেখো, কোনো একটা কণা যতগুলো কণার সঙ্গে সরাসরি সংস্পর্শে আসে তাকে যদি আমরা কোঅর্ডিনেশন নাম্বার বলি বা কোঅর্ডিনেশন সংখ্যা বলি, তাহলে একমাত্রিক দেশে সবচেয়ে ঘন অর্থাৎ সরলরেখা এভাবে যদি আমরা সাজাই তাহলে প্রত্যেকটা এক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেশন নাম্বার হবে 2। এবারে দেখো, আমরা দ্বিমাত্রিক দেশে কণাগুলোকে যদি সাজাতে চাই, তার মানে আমি বলবো কণাগুলোকে একটা তলে এমনভাবে সাজাতে হবে যাতে করে তারা সবচেয়ে ঘন অবস্থায় থাকবে, মানে তাদের মধ্যে গ্যাপ, তাদের মধ্যে জায়গা যাতে সবচেয়ে কম থাকে, গ্যাপ যাতে সবচেয়ে কম থাকে, ফাঁকা জায়গা যাতে সবচেয়ে কম থাকে। এরকম কিন্তু আমরা দুইভাবে সাজাতে পারি। আমরা প্রথম একভাবে আগে সাজাই, দেখো কীভাবে সাজাতে পারি। ঠিক এই কণাটা যেখানে আছে এটাকে ঠিক তার উপরে রাখতে পারি, এটাকে তার উপরে রাখতে পারি, ঠিক এই শাড়িটা যেভাবে আছে, দেখো এই শাড়িটা যেভাবে আছে এই শাড়ি তার উপরে উপরে রাখতে পারি। এটা রাখলাম, তাহলে দেখো এক্ষেত্রে বিভিন্ন কালারের, যদিও কালারটাকে ধরার দরকার নেই, তো তার মানে এটা এক সারি, প্রথম সারি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এবারে আমরা কীভাবে সাজিয়েছি, যে এখানে কণাগুলো যেভাবে সাজানো আছে দ্বিতীয় সারিটা কিন্তু ঠিক প্রথম সারির অনুরূপেই আছে। প্রথম সারিটাকে যদি আমরা বলি এ, এক্ষেত্রে দ্বিতীয় সারিটাও যেহেতু এরই মতো, তাহলে আমরা বলছি এটাও হচ্ছে এ। আবার বলছি যে আমরা একমাত্রিক গোলক সারিকে অপর একটা, মানে এই একটা গোলক সারি,
ঠিক অপর একটা গোলক সারির উপর আমরা এমনভাবে রাখতে পারি যে প্রথম সারির গোলকগুলির সংস্পর্শে তো থাকবেই, এবং এই সজ্জা আর এই সজ্জাটা যদি এক রকম হয় তখন আমরা বলবো এটা এ, এটা এ, এটা এ, এটা এ। এই রকমের সজ্জাকে বলছি আমরা দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘনসন্নিবেশ, স্কোয়ার ক্লোজ প্যাকিং। এখানে স্কোয়ার ব্যাপারটা কিভাবে আসছে সেটাকে আমরা বোঝার জন্যে আমি এটা একটু নতুন করে সাজিয়ে নিলাম। এই সবুজ, তার কন্ট্যাক্টে রয়েছে এই কমলা রঙের চারটে। এই সেন্টারগুলোকে যদি আমরা যুক্ত করি তাহলে কিন্তু এটা একটা স্কোয়ার শেপ পাবে। বোঝা গেল? আশা করি ক্লিয়ার হয়েছে সবার। তো এই জন্যে এই ধরনের ঘনসন্নিবেশকে আমরা বলি দ্বিমাত্রিক বর্গাকার ঘনসন্নিবেশ। এক্ষেত্রে প্রত্যেকটা কণা তার পারিপার্শ্বিক চারটে কণার সঙ্গে যুক্ত আছে, এটার সঙ্গে এটা, 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 এটা। তাহলে এই ঘনসন্নিবেশে কিন্তু আমাদের কোঅর্ডিনেশন নাম্বার হবে 4। এবং দেখো এই শাড়ির অনুরূপ, যেহেতু এই শাড়িকে যদি আমরা এ বলি তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ। এই সজ্জাকে কিন্তু আমরা এ এ এ এ টাইপ সজ্জাও বলে থাকি। ওকে, এখন আমরা দেখব দ্বিমাত্রিক দেশে কণাগুলির ঘনসন্নিবেশ আরও এক প্রকারে করা যায়। এটাকে আমরা কিভাবে করছি, যে কোনো এক সারি, দেখো এখানেই এক সারি প্রথমে কণাগুলো রয়েছে, তার পরের সারি এমনভাবে হবে যে এই দুটো সারির গ্যাপে আর একটা থাকবে। আগের বার কেমন ছিল? এইভাবে ছিল, এটা ছিল এইভাবে। তা না করে আমরা এটাকে যদি এর গ্যাপে দিই, এটাকে এই দুটোর গ্যাপে, এটাকে এই দুটোর গ্যাপে, এটাকে এই দুটোর গ্যাপে, এটাকে এই দুটোর গ্যাপে, তাহলে কিন্তু আর এক প্রকারের সজ্জা হতে পারে। তো এটা যে টাইপের সজ্জা হলো, এই সজ্জাটা ঠিক অনুরূপ হলো না। ধরা যাক এই সজ্জাটাকে যদি আমি বলি এ, আর এই সজ্জাটাকে যদি বলি বি, তাহলে এই শাড়িটার কথা লক্ষ্য করো। দেখো এই শাড়িটা ঠিক, এই শাড়িটা, এই তৃতীয় শাড়ি কিন্তু প্রথম শাড়ির আবার অনুরূপ হবে। দ্বিতীয় শাড়িতে কী হচ্ছে, প্রত্যেকটা কণা দুটো কণার মাঝে চলে আসছে, কিন্তু তৃতীয় শাড়িতে গিয়ে আবার এই কণাটা কিন্তু প্রথম শাড়ির অনুরূপ জায়গায় থাকছে। তারপরের শাড়ি যেটা, তারপরের শাড়ি দেখো এর অনুরূপভাবে থাকবে। এই শাড়িটা দেখো এই শাড়ির অনুরূপ হয়েছে, ঠিক এই সোজা, এটা এটা এই সোজা একই রকমভাবে থাকবে। তারপরে আমরা বলছি তৃতীয় শাড়ি, দ্বিতীয় শাড়ির, তৃতীয় শাড়িটা দ্বিতীয় শাড়ির যে এই অবমন্দিত নিচু জায়গায় এখানে থাকবে। তার ফলে এটা কিন্তু প্রথম শাড়ির অনুরূপ একটা শাড়ি তৈরি হবে। ঠিক একইভাবে চতুর্থ শাড়ি হবে দ্বিতীয় শাড়ির অনুরূপ। এই শাড়িকে যদি আমরা এ বলি, এটাকে যদি বি বলি, তাহলে এটাও আবার এ, এটাও বি। তাহলে এরকম সন্নিবেশকে আমরা বলি এ বি বিন্যাস। এখানে দেখো প্রত্যেকটা কণা তার চারদিকের 6টা কণার সঙ্গে যুক্ত হয়ে আছে। এই রঙটাকে আমি চেঞ্জ করি, ভালো লাগবে দেখতে। তাহলে দেখো এই লাল যে কোনো একটা কণা আমি যদি ধরি, এই লালটার চারদিকে লক্ষ্য করো 6টা কণা আছে। তার মানে কোঅর্ডিনেশন নাম্বার এখানে হবে 6, এবং এদের এই সেন্টারগুলোকে যদি আমরা জুড়ে দিই তাহলে কিন্তু এটা ষড়ভুজের চেহারা আসবে। এটা 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 এদের সেন্টারগুলোকে যদি আমরা যুক্ত করি তাহলে কিন্তু ষড়ভুজ হবে। তাই এই ধরনের ঘনসন্নিবেশকে আমরা বলি ষড়ভুজাকার ঘনসন্নিবেশ। ওকে, আমরা এখন শুরু করব ত্রিমাত্রিক দেশে কণাগুলোর ঘনসন্নিবেশ। একটু আগে আমরা দেখলাম
দ্বিমাত্রিক দেশে এই যে কণাগুলোর ঘন সন্নিবেশ, এর ক্ষেত্রে কিন্তু যে দুরকমভাবে ঘন সন্নিবেশ হয়, ক্লোজ প্যাকিং হয়, তার মধ্যে স্কোয়ার বর্গাকৃতির চেয়ে ষড়ভুজাকার যেটা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, তাতে কিন্তু আমাদের প্যাকিংটা আরও ভালো হচ্ছে, ফাঁকা জায়গা গ্যাপ কিন্তু অনেকটা আরও কম থাকছে। ওকে, তাহলে এখানে আমি একটা দ্বিমাত্রিক দেশে গোটা কয়েক কণাকে আমি আগে সাজিয়েছি। এইবার দেখো, এর উপরে যদি আমি আরেকটা করে কণা সাজাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ভালো করে লক্ষ্য করো, যে কোনো তিনটে কণার মাঝে যে ত্রিভুজাকার গ্যাপ হয়েছে, এই তিনটে কণার মাঝে ত্রিভুজাকার গ্যাপ, এইখানে আমি একটা বসিয়ে দিলাম। ওকে, এবার দেখো, এখানে যদি আমি বসাই, আমাকে কিন্তু এই গ্যাপটা ছেড়ে দিতে হবে। এই গ্যাপটাতে আর বসানো যাবে না, আমাকে আবার এই গ্যাপটায় বসাতে হবে। বসিয়ে দিলাম। এরপর আমাকে এই গ্যাপটা ছেড়ে দিতে হবে, এই গ্যাপটায় বসাতে হবে। বসিয়ে দিলাম। তার পরের সারিতে লক্ষ্য করো, এটাকেও কিন্তু এই একটা করে গ্যাপ ছেড়ে দিতে হবে। মানে আগে যেটা এইখানে যে গ্যাপটা ছিল, এই গ্যাপটাতে কিন্তু আমরা আর বসাতে পারবো না, আমাকে এবারে এই গ্যাপে বসাতে হবে, এই গ্যাপে বসাতে হবে, এই গ্যাপে বসাতে হবে। অর্থাৎ একটা করে গ্যাপের উপরে যদি আমরা বসিয়ে দিই, তার পরের গ্যাপটাকে কিন্তু আমাকে ছেড়ে দিতে হচ্ছে। আমি আবার দেখাচ্ছি, দেখো, আমরা যদি এই সারির এটা এই গ্যাপগুলো লক্ষ্য করো, একটা গ্যাপ এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, নিচের গ্যাপগুলোই যদি আমরা বসাই, এখানে 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 যদি বসাই, তাহলে কিন্তু এখানে এখানে আর বসাতে পারবো না, আমাকে আবার এখানে এখানে বসাতে হবে। বসিয়ে দিচ্ছি, এই 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 এই, বেশ। এইবার একটা জিনিস লক্ষ্য করো, নিচে তিনটের উপরে যদি আমি একটা বসাই, মনে করো এটা তিনটে, তার উপরে আমি একটা বসিয়েছি, নিচে আছে তিনটে, উপরে আছে একটা, ঠিক এই রকম। এখানে এরকম দেখো, নিচে আছে তিনটে, উপরে আছে একটা। তো এর ক্ষেত্রে কি হচ্ছে, এই যে তিনটে, প্রত্যেকটা গ্যাপে যদি আমরা তাকাই, ভালো করে লক্ষ্য করো, এখানে একটা ত্রিভুজাকৃতি গ্যাপ পাওয়া যাচ্ছে, এদিকে একটা ত্রিভুজাকৃতি গ্যাপ পাওয়া যাবে, এই তিনটে সংযোগস্থল, এটা এটা আর এটা। ঠিক এদিকেও পাওয়া যাবে, নিচেও পাওয়া যাবে একটা। অর্থাৎ চারখানা ত্রিভুজাকৃতি গ্যাপ নিয়ে এর ভেতরের গ্যাপটা তৈরি হয়েছে। তাহলে এই গ্যাপটাকে আমরা বলতে পারি চতুস্তলক। দেখো, নিচে একটা গ্যাপ, আমি যদি এটা বসাই, তাহলে অনুরূপ গ্যাপ এখানে একটা হবে, এদিকে একটা হবে, এদিকে একটা হবে। চারখানা একই রকম দেখতে গ্যাপ নিয়ে এই গ্যাপটা তৈরি হলো। এই গ্যাপ বা ফাঁককে বলি আমরা চতুস্তলকীয় ফাঁক। দেখো, চতুস্তলকীয় ফাঁক কখন হতে পারে? যদি নিচে তিনটে, তার উপরে যদি একটা বসানো থাকে, কিংবা এমনও হতে পারে, এই গ্যাপটার দিকে লক্ষ্য রাখো, এই গ্যাপটা, এই গ্যাপটায় কি আছে? এই গ্যাপটায় নিচে আছে এই কমলা, এটা 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 এটা, এখানেও কিন্তু একটা চতুস্তলকীয় গ্যাপ হবে। অর্থাৎ নিচে তিনটে, তার উপরে একটা, অথবা নিচে একটা, তার উপরে তিনটে, ওদের মাঝে যে ফাঁক বা গ্যাপ তৈরি হবে, সেই গ্যাপের আকার হবে চতুস্তলকীয়। আর একটা দেখো, এইখানে একটা ত্রিভুজাকৃতি গ্যাপ রয়েছে,
এইখানে একটা ত্রিভুজ আকৃতি গ্যাপ রয়েছে, এখানে আমি এখানে একটা কাঠি দিয়ে দিলাম। এখানে যখন আমি একটা দিই, এখানে যদি আমি একটা দিই, তাহলে দেখো এদের মধ্যে যে গ্যাপটা হলো, এই গ্যাপের তলায় কিন্তু একটা কণা থাকলো, এই গ্যাপের তলায়, কিন্তু এই গ্যাপ সোজা নিচে, এর মধ্যে কিন্তু কোনো কণা নেই। এই রকম 6টা কণা দিয়ে যে গ্যাপটা তৈরি হবে, সেই গ্যাপটা দেখতে কিন্তু হবে অষ্টতলকীয় গঠন। কেমন হবে আমি দেখাই। আমি এই গ্যাপে একটা সবুজ দিলাম, এই গ্যাপে পাশের গ্যাপে দিলাম একটা, আর এই পাশের গ্যাপে দিলাম। এবার ভালো করে দেখো, এই নিচের লাল 3টে, এর পাশাপাশি যেটা উপরে, তো এইখানে যে গ্যাপটা তৈরি হবে, এইখানে যে গ্যাপটা তৈরি হবে, এই গ্যাপটা কিন্তু হবে অষ্টতলকীয়। এর 8খানা তল হবে। কিভাবে 8টা তল হবে দেখো, আমি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। মনে করো আমার এই কমলা রঙের 3টে কণা রয়েছে। এবার এই দুটো কণা আর এই পাশের এই গ্যাপে যদি আমি একটা বসাই, তাহলে দেখো এই দিকে একটা তল তৈরি হলো, এই দুটো কণা আর এটা মিলিয়ে এইদিকে একটা তল তৈরি হলো। এখানে যদি একটা বসাই, এখানে যদি একটা বসাই, তাহলে আমাদের মোট 8খানা তল হবে। সেটা আমি তোমাদেরকে ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রতি 3টে কণার, এই কণা, এই কণা, এই কণা, এদের স্পর্শতল 3টেকে যদি আমরা যুক্ত করি, তাহলে মোটামুটি একটা ত্রিভুজাকার তল পাবো। তাহলে দেখো, এটা 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 যদি তলার দিক থেকে যে তলটা এই এই কালো, এই কালো, এই কমলা, এই লাল মিলিয়ে যে গ্যাপ রয়েছে, তার মধ্যে একটা তল আছে, এটা এটা আর এটার মধ্যে, তাহলে দুটো তল পেলাম। আবার এই সবুজ আর এই কমলা, এর মধ্যে এদিকে একটা তল পাবো। আবার নিচের দিকে এই দুটো কমলা, গ্যাপে আর একটা তল পাবো। তাহলে হলো 1 1 2 3, এখানে একটা, 1 2 3, এখানে একটা, দুটো, 1 2 3, এখানে আর একটা, মোট 3টে, 1 2 3, এই 3-এর সংস্পর্শে একটা, 4টে, 1 2 3, এইখানে একটা, 5টা, আর 1 2 3, এই 3টে কণার সংস্পর্শে একটা, 6টা। আর উপরে একটা হবে শুধু কমলা, আর নিচে একটা হবে, উপরে একটা হবে শুধু সবুজ, এবং নিচে একটা হবে শুধু কমলা। মোট 8খানা তল হবে। দেখো, তাহলে আমরা এখানে কিভাবে সাজিয়েছি, এই সবুজ দুটো আর এই কালোর গ্যাপে একটা কালো, এই সবুজ আর এই কালোর গ্যাপে আর একটা কালো, এই দুটো সবুজ আর এই কালোর গ্যাপে আর একটা কালো। তাহলে আমি ছবিটা পরিষ্কার করার জন্য এগুলোকে সরিয়ে নিচ্ছি। তাহলে এরকম যদি চেহারা হয়, তাহলে আমি দেখাতে চাই এই নিচের 3টে আর উপরের 3টে, এই 6টা কণার মাঝের যে গ্যাপ, সেটা হবে কিন্তু অষ্টতলকীয়। প্রতি 3টে কণার স্পর্শবিন্দুকে যদি আমরা যুক্ত করি, তাহলে এই স্পর্শবিন্দু, তাহলে এই স্পর্শবিন্দুর যোগফল একটা ট্রায়াঙ্গুলার গ্যাপ হবে। এইরকম ত্রিকোণীয় গ্যাপ আমরা 8খানা পাবো। দেখো, এই 1 2 3, এটা থেকে আমরা 8টা পাচ্ছি, একটা পাচ্ছি, 1 2 3, এখান থেকে আমরা একটা পাচ্ছি, এখান থেকে একটা পাচ্ছি আমরা এই 3টের সাথে। তেমনি দুটো সবুজ এই কালো আর একটা পাচ্ছি, এই দুটো সবুজ এই কালো এখানে আর একটা পাচ্ছি, এই দুটো সবুজ এই কালো এখানে আর একটা পাচ্ছি, আর এই উপরে 3টে কালো মিলে একটা, 3টে সবুজ মিলে আর একটা। এটাকে আমি দেখো একটু এইভাবে যদি ধরে দেখাই, আর একটু যদি ক্লিয়ার হয়, এখানে এই কালো
সঙ্গে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, চারটে পেলাম। তেমনি নিচের যেটা সবুজ, সেই সবুজের হিসাবেও এটা একটা, এটা একটা, এটার সঙ্গে এটা একটা, এটা, আর এই সবুজের সঙ্গে এটা একটা। অর্থাৎ উপরে যেমন চারটে পাচ্ছি, নিচেও তেমনি আমরা চারটে তল পাবো, মোট 8টা তল পাবো। অর্থাৎ এই গ্যাপটা হবে একটা অষ্টতলকীয় গ্যাপ। ঠিক আছে? দেখো, তাহলে আমরা ত্রিমাত্রিক সজ্জার প্রথম স্তরের পর দ্বিতীয় স্তর আমরা যেটা দেখলাম, আমরা যদি এটা এটা এটায় এই গ্যাপগুলো ভর্তি করে দিই, তাহলে কিন্তু এটা এটা ছেড়ে দিতে হবে আমাকে। তাহলে ভর্তি করে দিচ্ছি, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। এবার আমি কিন্তু এই গ্যাপে আর দিতে পারবো না, আমাকে এই গ্যাপে দিতে হবে। এই গ্যাপে দিলাম, এটা একটা, এটা একটা দিলাম, এই দিলাম, দেখো। এইবার লক্ষ্য করো, তৃতীয় স্তরের বেলায় কি আসছে, দ্বিতীয় সারি সাজানোর পর দুই ধরনের গ্যাপ তৈরি হয়েছে। একটা হচ্ছে অষ্টতলকীয়, আর একটা হচ্ছে চতুস্তলকীয়। ভালো করে লক্ষ্য করো, এই পজিশানগুলো হচ্ছে অষ্টতলকীয় গ্যাপ, আর যার নিচে তিনটে গুটি আছে এর নিচে চতুস্তলকীয়, এটার নিচে চতুস্তলকীয়, কিন্তু এই গ্যাপগুলোই অষ্টতলকীয়। আমরা যদি এবার চতুস্তলকীয় গ্যাপগুলো পূরণ করে আমরা সাজাই, তার মানে দেখো, এটা একটা চতুস্তলকীয়, এটা চতুস্তলকীয়, এই সারি চতুস্তলকীয় গ্যাপ হবে, এই সারি অষ্টতলকীয় গ্যাপ হবে। মানে একটা অষ্টতলকীয়, তারপরটা চতুস্তলকীয়, তারপরটা আবার অষ্টতলকীয়। আমরা যদি চতুস্তলকীয় গ্যাপ সাজাই, দিয়ে দিই, তাহলে দেখো একদম প্রথম সারির ঠিক নিচেরটার উপরেই হবে এটা। অর্থাৎ এক্ষেত্রে তৃতীয় সারি যেটা হবে, এইভাবে আমরা দিতে পারি। তার মানে এক্ষেত্রে কিন্তু তৃতীয় সারিটা হয়ে যাবে প্রথম সারির অনুরূপ। তাহলে এরকম সজ্জাকে আমরা বলতে পারি, এটা প্রথমটাকে যদি এ টাইপ বলি, দ্বিতীয়টা তাহলে বি টাইপ, তৃতীয়টা আবার এ টাইপ, তাহলে এটা হলো এ বি এ টাইপ সজ্জা। অর্থাৎ আমরা যদি চতুস্তলকীয় গ্যাপগুলোর উপরে একটা করে রেখে সাজাই তৃতীয় সারি, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে এটা, এটা তৈরি হবে এ বি এ টাইপ। এই ধরনের বিন্যাসের ফলে ত্রিমাত্রিক হেক্সাগোনাল ষড়ভুজাকার বিন্যাস পাওয়া যায়। এদের একক কোষকে আমরা বলি হেক্সাগোনাল। এই একক কোষ হেক্সাগোনাল হয়ে থাকে। এর প্রত্যেকটা গোলক তার নিকটবর্তী প্রতিবেশীকে 12টা গোলকের সংস্পর্শে থাকে। তোমরা যদি লক্ষ্য করো, দেখো এই যে মাঝের যেটা, এটা এই নিচের 1 2 3 4 5 6, যেমন এই 6টায় থাকবে, উপরের সারির 3টে থাকবে, আর এটার নিচে আরও 3টে থাকবে। আর একবার বলছি, দেখো এই যে বলটা, এই বলটা এই দ্বিতীয় স্তরের 6টা বলের সংস্পর্শে থাকবে, তৃতীয় স্তরের 3টে বলের সংস্পর্শে থাকবে, তৃতীয় স্তরের মতোই প্রথম স্তরেও কিন্তু 3টে বলের সংস্পর্শে থাকবে। অর্থাৎ প্রত্যেকটা বল 12টা বলের সংস্পর্শে থাকবে। এদের কোঅর্ডিনেশন সংখ্যা হবে 12। এবারে দেখো, এই তৃতীয় স্তরের কণাগুলোকে আমরা, তার মানে আমরা দেখতে পেলাম যে এই পজিশানগুলোতে আছে চতুস্তলকীয় ফাঁক, আর এই পজিশানগুলো আছে অষ্টতলকীয় ফাঁক। আমরা যদি অষ্টতলকীয় ফাঁকগুলোকে পূরণ করি, অর্থাৎ এটা, তাহলে এখানে দেখো এই অষ্টতলকীয় ফাঁক যেটা এইখানে পূরণ হলো, তারপর এটা হলো, তারপর এটা হলো, এরপর চতুর্থ সারি যখন এখানে আসবে, এই সারিটা কিন্তু একদম প্রথম সারির
অনুরূপ তৈরি হবে। তার মানে এক্ষেত্রে প্রথম সারি দ্বিতীয় সারিও অন্যরকম হলো। ধরা যাক প্রথম সারিকে যদি আমরা এ টাইপ বলি, দ্বিতীয় সারিকে যদি আমরা বি টাইপ বলি, তৃতীয় সারি হয়ে যাবে সি টাইপ, চতুর্থ সারিতে কিন্তু আবার প্রথম সারির অনুরূপ স্তর সৃষ্টি হবে। আমরা এই ধরনের স্তরকে বলি এবিসি, এবিসি টাইপের। প্রতিটা গোলক তার চতুর্দিকে নিকটতম প্রতিবেশী 12টা গোলকের স্পর্শে থাকবে। এর মধ্যে 6টা সেই গোলকের নিজের স্তরে সবসময়। ধরো যে কোনো একটা গোলককে যদি আমি ধরি, এই গোলকটা, তাহলে এই গোলকটার নিজের স্তরে রয়েছে 1 2 3 4 5 6, এই 6টা। এর উপরের স্তরে থাকবে এটা, এইখানে আর একটা আসবে, ধরো আমি এভাবে রাখলাম, এটা এটা এটা, ঠিক এর নিচেও থাকবে 3টে, অর্থাৎ এই 3টে নিজস্ব স্তরে 6টা আর তার নিচের 3টে, মোট 12টা স্তর, 12টা গোলকের সংস্পর্শে থাকবে। তার মানে এদের ক্ষেত্রেও কিন্তু আমাদের কোঅর্ডিনেশন নাম্বার হবে 12। ওকে, এই ধরনের ঘন সন্নিবেশে যে একক কোষ তৈরি হয় সেটা কিন্তু হবে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, এফসিসি, ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিস। আর আগেরটা যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে এইচসিপি, সেটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, এইচসিপি বলছি। আর এটাকে বলছি আমরা এফসিসি, ফেস সেন্টার্ড ক্লোজ প্যাকিং।